আমি দর্শকদের মনে করিয়ে দেব, যখন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন, মুখ্যমন্ত্রী বলেছিলেন মধ্যরাতের গুপ্ত তাণ্ডব। আজকে বলছেন যে এই সাপ্লিমেন্টারি লিস্ট মাঝরাতে কেন বেরোচ্ছে, সেই মধ্যরাতের প্রসঙ্গ। কমিশনের ভূমিকা নিয়ে প্রদীপদা, এই রাজ্যে সব থেকে বেশি প্রশ্নগুলো কেন ওঠে? তার কারণ এখানে কতগুলো বৈশিষ্ট্য আছে। আপনার মনে রাখতে হবে যে ইলেকশন কমিশন রাজ্য সরকারের যারা কর্মীরা আছে তাদের উপরে নির্ভর করে তাদের কাজটা করার জন্য প্রাথমিকভাবে। এখানে প্রথম থেকেই রাজ্য সরকারের যে কর্মচারীদের দেওয়া নিয়ে অনেকগুলো প্রশ্ন উঠেছে, বাইরে থেকে মাইক্রো অবজারভার আনতে হয়েছে। দ্বিতীয়, ইলেকশন কমিশন কিন্তু সব থেকে একটা জিনিস আপনি মনে রাখবেন যে কখনোই ভোটারদের কাদের হয়ে ইলেকশন কমিশন কাজ করছে, এইটা একটা পশ্চিমবঙ্গে সব থেকে বড় প্রশ্ন। তার কারণ এখানে বিরোধী দলনেতা তিনি একটা বলেছিলেন যে এসআইআর হলে 1.5 কোটি নাম বাদ যাবে প্রথমেই। ফলে সেখান থেকেই যে পলিটিক্যাল মানে একজনের বক্তব্য পাল্টা বক্তব্য, এসআইআর ঘিরে মারামারি, এই যে বিএলওদের হুমকি, মৃত্যু, এই সব নিয়ে ইলেকশন কমিশন মানুষের জন্য কাজ করছে না কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের জন্য কাজ করছে, এইটা ইসিআই নিজেকে মানে প্রমাণ করার তাগিদে আসল কাজটাই ঠিকমতো করতে পারেনি। প্রফেশনালিজমের অভাব। একটা কথা বলছি, এখনো ইলেকশন কমিশন এই যে ট্রাইব্যুনালে যাবে মানুষরা, কোনো সহায়তা কেন্দ্র কি করছে যে যার পাশে ভোটার? ট্রাইব্যুনালে যাওয়ার সময় তৃণমূল কংগ্রেসের তরফে যাবতীয় সহযোগিতা করা হবে বলেও তৃণমূলের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসব। এই যেটা সাপ্লিমেন্টারি লিস্ট গতকাল বেরিয়েছে, এটা আসলে কিন্তু বেরোনোর কথা ছিল শুক্রবার, তারপরে হলো গতকাল রাত্রি 9টা থেকে 9:30টার মধ্যে বেরোবে। সেখান থেকে পেছোতে পেছোতে একেবারে 11:55 প্রায় মাঝরাত নাগাদ বেরোলো। কিন্তু তারপরেও এইটা এখনো পর্যন্ত স্পষ্ট হলো না। এমনকি খোদ সিইও তিনি পর্যন্ত বলতে পারছেন না যে ফাইনাল ইলেকটোরাল রোলে কতজনের নাম সংযোজিত হচ্ছে এবং কতজনের নাম বাদ যাচ্ছে। যে সাপ্লিমেন্টারি লিস্টে একটা সংশয় দূর হওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত বিশ্বনাথ দা সংশয় আরো বাড়লো। না, এটার কারণটা হলো কিছুটা সিইওর জন্য হয়েছে। সিইও আগ বাড়িয়ে কথা বলেন প্রেসকে, ওনার নিয়ন্ত্রণে নেই ব্যাপারটা। পুরো নিয়ন্ত্রণটাই এক দিল্লিতে আছে, আরেকটা হলো তোমার গিয়ে জুডিশিয়াল অফিসারদের হাতে আছে। কিন্তু সিইও আগ বাড়িয়ে বলে দিলেন এতটা সময় লিস্ট প্রকাশ হবে, সিইও আগ বাড়িয়ে বলে দিলেন অনেক কিছু। কিন্তু আমি তোমায় বলছি যে মানুষের একটা নির্দিষ্ট সংখ্যা অবশ্যই আশা করছিল যে 29 লাখ যদি এখন পর্যন্ত ভেরিফিকেশন হয়ে থাকে তাতে কতজন নাম ঢুকলো, কতজন নাম বাদ গেল। কিন্তু আমি জেলা ভিত্তিক কিছু পর্যালোচনা করেছি, তোমাদের সামনে রাখতে চাই। সেটা হলো যে মানে ওভারঅল আমার মনে হয়েছে প্রায় 15 থেকে 20% মতন কিন্তু নাম কিন্তু মানে আবার নতুন করে তাদেরকে অ্যাপিলেট কোর্টে যেতে হবে, অর্থাৎ অ্যাপিল করতে হবে, তাদের নাম ট্রাইব্যুনালে ঢুকতে হবে। এবং দ্বিতীয় যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন যে হকটা হক হয়ে গেছে, ব্যানার্জিটা বন্দ্যোপাধ্যায় হয়ে গেছে, সেই কারণেই নাকি বাদ গেছে। ব্যাপারটা একেবারেই তা নয়। তার কারণটা আমি দেখলাম যে এলাকার পর এলাকা যেখানে নাম এখনো ট্রাইব্যুনালে পাঠানো হলো বা মানে অ্যাপিলের জন্য পাঠানো হলো, সেইখানে তো মানে এই বিচারপতিরাই তো নামগুলো মানে তাদের ভেরিফিকেশন করেছে, অর্থাৎ তাদের কাগজপত্রের ভেরিফিকেশন করেছে। তাহলে বিচারকরা কিন্তু সামান্যতম নামের ভুলের জন্য কারো নাম বাদ দেয়নি। ফলে অনেকের যে ডকুমেন্টেশন নেই সেটা কিন্তু দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেল। না হলে 20%-এর কাছাকাছি নাম কেন এখনো আবার নতুন করে ট্রাইব্যুনালে পাঠাতে হবে, আবারও বিচারাধীন হয়ে গেল। তাদের নাম কেন মানে ভোটার তালিকায় এবার সংশোধনীয় ভোটার তালিকায় ঢুকলো না? কেবলমাত্র ওই নামের বানান ভুল বা কেবলমাত্র মানে হক বানান ভুল আছে, ব্যানার্জিটা বন্দ্যোপাধ্যায় আছে, এরকম ব্যাপারটা একেবারেই নয়। তার মানে প্রপার ডকুমেন্টেশন চেক করেছে এই বিচারপতিরা চেক করার পরে তারপরে কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছেন কাদের নাম ঢুকবে, কাদের নাম বাদ হবে। দেখো, পরিষ্কার করে তোমাকে বলছি, এই মুহূর্তে ইলেকশন কমিশন কাছ থেকে কাজটা পুরোপুরি বিচার বিভাগ নিয়ে নিয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতি, তুমি জানো যে রাজ্যের প্রায় 500 এবং বাইরের রাজ্য থেকে 200, এত বিপুল পরিমাণে বিচারপতিরা এখানে কাজে নিযুক্ত হয়েছেন, যার ফলে সাধারণ বিচার কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ কিন্তু এজলাসে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন তাদের ন্যায় বিচারের জন্য, তাদের নানা রকম সমস্যা সংক্রান্ত যে বিচার, সেই বিচার কিন্তু বন্ধ হয়ে আছে কেবলমাত্র এসআইআর এর জন্য।
এবং এটা কারণ কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলেছে। একদিকে ইলেকশন কমিশনের ব্যর্থতা, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কমপ্লিট অসহযোগিতা। সেখানে মানে অফিসার নিয়োগ থেকে শুরু করে, অফিসার না দেওয়া থেকে শুরু করে, তোমার ডাটা এন্ট্রি অপারেটর না দেওয়া থেকে শুরু করে, এবং ৬,৮০০ বুথে একটাও মৃত নাম না পাওয়া, অর্থাৎ কারসাজি করা। একেবারে দুটো দিক বলছেন, একটা বিশ্বনাথ চক্রবর্তী বলছেন যে রাজ্য সরকারের তরফ থেকে পূর্ণ অসহযোগিতা, আরেকটা দিক হচ্ছে ইলেকশন কমিশনের ব্যর্থতা। এইখানেই তো প্রশ্ন। আমি ধরে নিচ্ছি রাজ্য সরকার সম্পূর্ণ অসহযোগিতা করেছে, এই ইলেকশন কমিশন বাকি 11টা রাজ্যে সফল হচ্ছে, পশ্চিমবঙ্গে কেন ব্যর্থ হচ্ছে? প্রশ্নের উত্তর আমি প্রতীক চট্টোপাধ্যায়ের কাছে নেব, কিন্তু তার আগে অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন দেখুন। ভারতবর্ষের নির্বাচন কমিশন সর্বব্যাপী। প্রথম দিন থেকে ভারতবর্ষের নির্বাচন কমিশন ভারতবর্ষের মানুষের জন্য স্বস্তি আনেননি, অস্বস্তি তৈরি করেছেন। নিশ্চয়তা দেননি, অনিশ্চয়তা তৈরি করেছেন। বৈধ ভোটের অধিকার সুরক্ষিত করা নয়, বৈধ ভোটের অধিকারকে অরক্ষিত করেছেন। এবং নির্বাচন কমিশনের এহেন কার্যকলাপে সারা ভারতবর্ষের গণতান্ত্রিক পরিকাঠামোর উপরে এক বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। সেই নির্বাচন কমিশনের এমন অপদার্থতা, এমন দায়িত্বজ্ঞানহীনতা দেখে আমরা অবাক হচ্ছি। এবং আজকে ভারতবর্ষের যে সাংবিধানিক সংকট তৈরি হতে চলেছে, গণতান্ত্রিক সংকট হতে চলেছে, তার জন্য মূল যদি কেউ দায়ী হয়ে থাকে তার নাম ভারতবর্ষের ইলেকশন কমিশন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।